প্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদেরকে আমার আলাপচারিতা এই যে হোয়াইট পেপার নামে ইউটিউব চ্যানেল সেইখানটাতে। আজকে আলাপ করতে চাই বাংলাদেশের এই ক্রমান্বয়ে সামরিক শক্তি অর্জন, সেটার যৌক্তিকতা এবং প্রয়োজনীয়তা, সে বিষয়টা নিয়ে। এটা এই কারণে যে দেখুন, বাংলাদেশের সামরিক বাহিনী প্রশিক্ষিত, শক্তিশালী, সব ঠিক আছে, এবং একটা আলাপ আছে। সেই আলাপটা হচ্ছে যে বাংলাদেশের যে সামরিক শক্তি তা আরও বাড়াতে হবে, কেননা পাশে ভারত তার আগ্রাসী মনোভাব বাংলাদেশের প্রতি বজায় রেখেছে। সুতরাং ভারত একটি শত্রু রাষ্ট্র। আবার অন্যদিকে রাখাইনে যে অস্থিরতা, রাখাইন আর্মি এবং জান্তা যে মিলিটারি, তাদের মধ্যে, সেজন্য মায়ানমারের সাথেও বাংলাদেশের সম্পর্কটা ভালো নয়। আনুষ্ঠানিকভাবে 12 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আছে, অনানুষ্ঠানিকভাবে আরও অনেক বেশি হবে। তো কি হলো, বাংলাদেশের দুই দিকে, দুই কাঁধে দুটি শত্রু রাষ্ট্র। এই হচ্ছে এখনকার খুব চূড়ান্ত একটা পারসেপশন। সুতরাং বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রাখতে গেলে, সার্বভৌমত্ব টিকে রাখতে গেলে এর সামরিক শক্তি বিস্তার ঘটাতে হবে। নিরন্তর এই নিয়ে আলাপচারিতা আছে এবং সেই প্রেক্ষিতে এখন অস্ত্রশস্ত্র আরও কেনার দিকে মনোযোগ। এবং লক্ষ্য করছি আমরা, খবর যা পাচ্ছি পত্রিকার মধ্য দিয়ে, তা হলো পাকিস্তান থেকে উন্নত মানের যুদ্ধ বিমান কেনা, ফাইটার বিমান কেনা, আর চীন থেকে একইভাবে অস্ত্রশস্ত্র কেনা, তুরস্ক থেকে কেনা, কিনে বাংলাদেশের যে সমরসজ্জা, ড্রোন, মিসাইল, ট্যাঙ্ক, বিমান, সেগুলো দিয়ে আরও শক্তিশালী নিজেকে করে তোলা। এই শক্তিশালী করে তোলার ভেতর দিয়ে ভয় দেখানো এই দুটো রাষ্ট্রকে যে আমাদের প্রতি তারা যদি কোনো সামরিক হামলা চালায়, আমরা এই জায়গাটায় কোনোভাবেই ছাড় দিব না এবং আমরা দুর্বল নই। আমাদের যুদ্ধ শক্তি এতখানি যে আমাদেরকে কেউ আঘাত করলে আমরা তাদেরকে পাল্টা জবাব দেব এবং আমরা অবশ্যই পরাস্ত করব। এইখানটা আমার বলবার সেইটা কি, প্রথম কথা হচ্ছে যে এই আধুনিক বিশ্বে বাংলাদেশ ভৌগোলিক মানচিত্রে আকারে যেই যতটুকুন, এবং একই সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক শক্তি, এই দুটোকে মিলিয়ে বিবেচনা করতে হবে যে কোনো প্রতিবেশী দেশকে কিংবা অন্য কোনো দেশকে কতটুকুন বাংলাদেশ শত্রু বিবেচনায় রেখে তাদের সঙ্গে অস্ত্র সংঘাতে জড়াতে সক্ষম এবং জড়ানো, সেটা সঠিক হবে। এ নিয়ে কথাটা বলবার প্রথম একটাই জোর দিয়ে বলবার যে প্রতিবেশী দেশকে শত্রু জ্ঞানে শত্রু বানানো সবচেয়ে বড় বোকামো। এই বিশ্ব ব্যবস্থায় এখন মূলতই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে এমন একটা সুশৃঙ্খল, বন্ধুত্বময়, ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতির সম্পর্ক থাকা দরকার, যার মধ্য দিয়ে কোনো শত্রুতা না সৃষ্টি হয়। কেননা যে কোনো শত্রুতায়, যে কোনো সংঘাতে, আঘাত প্রত্যাঘাতে উভয়ের ক্ষতি। যে সবচেয়ে বলশালী তার ক্ষতি কম, যে আনুপাতিকভাবে দুর্বল তার ক্ষতি বেশি। কিন্তু যদি এখানে প্রতিযোগিতার একটা প্রক্রিয়া থাকে, তাহলে যে দুর্বল, অর্থাৎ অর্থনীতিতে ভৌগোলিক আকারে যে আনুপাতিকভাবে তত বড় নয়, যার ভৌগোলিক কাঠামোর সীমাবদ্ধতা আছে, তার জন্য বেশি দুঃসহ হয়ে উঠবে। কেননা এইখানে যে অর্থনৈতিক লগ্নি, সেটা প্রবল। প্রতিনিয়ত সামরিক সরঞ্জামের উন্নয়ন ঘটাতে হবে, প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্রশস্ত্র কিনতে হবে, প্রতিনিয়ত দেশে যদি কোনো ক্যাপাসিটি থাকে উৎপাদনের, সেটা উৎপাদন করতে গিয়েও আবার ওই অর্থ খরচ হবে। অন্যদিকে বাংলাদেশের মতন রাষ্ট্রে যে বিশাল জনগোষ্ঠীর, সেই জনগোষ্ঠীর ভেতরে একটা বড় অংশই হচ্ছে ঠিক অর্থনৈতিকভাবে অত শক্তিশালী নয়, লেখাপড়া কোনো কিছুতেই
ততখানি শক্তিশালী নয়, টেকনোলজিতেও আমরা যথেষ্ট পিছিয়ে। এই পরিস্থিতিতে যে কোনো সামরিক প্রতিযোগিতা বাংলাদেশের জন্য কখনোই ইতিবাচক নয়। সামরিক যেই সরঞ্জাম সংগ্রহ করার প্রক্রিয়ায় একটা বিষয় বলা হয় ডেটারেন্স। ডেটারেন্সটা আমরা যারা আন্তর্জাতিক সম্পর্কের মানুষ কিংবা সামরিক বাহিনীতে আবার যারা কাজ করেন তাদের জন্য খুব প্রিয় শব্দ ডেটার করা। ডেটারেন্সটা হচ্ছে যে শক্তির ভারসাম্যে এমন একটা স্থিতিশীল জায়গা নিয়ে আসা যে ওইটাকে পরস্পর লক্ষ্য করে পরস্পরের যে ক্ষতি হওয়ার আশঙ্কা কিংবা ক্যালকুলেশন, তার ফলে কেউ কাউকে আঘাত করবে না, নিজের জায়গায় অবস্থান করবে। এটাকে বলে ডেটার করা। আমি আমার শক্তি অর্জন করলাম ততখানি যে ধরুন কথার কথা ভারত এখন ভাববে ও বাবা বাংলাদেশের তো এত কিছু আছে, সুতরাং আঘাত করা যাবে না, আঘাত করলে আমাকেও তো আঘাত করবে। ঠেকে গেল, থমকে গেল আঘাত প্রক্রিয়াটা। যেমন কিনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন এই শীতল লড়াই ঠান্ডা লড়াইয়ের সময় এই দুপক্ষের বিপুল পরিমাণ আণবিক অস্ত্র, মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেটা আমরা বলি, সেগুলোর কারণে পরস্পরকে আঘাত করেনি, ডেটার তৈরি হয়েছিল। এবং এই দুটো রাষ্ট্রের যে অর্থনৈতিক প্রবল শক্তি, সেই কারণে তারা প্রতিনিয়ত অস্ত্রের উন্নয়ন ঘটিয়েছে এবং প্রতিনিয়তই বিষয়টাকে এই ডেটারেন্সের মধ্যে রাখতে পেরেছে। আসুন বাংলাদেশ, একদিকে ভারত অন্যদিকে মিয়ানমার, বাংলাদেশ কতটা ডেটার করতে সক্ষম সে জায়গাটা আমার জন্য সবসময় গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে ভৌগোলিক কাঠামো, এই নিয়ে কথা বলতে চাই এজন্যই আমি একজন নাগরিক এবং যেহেতু আমি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়েছি এবং সামরিক বিষয়ে আমার স্পেশালাইজড এরিয়া ছিল মাস্টার্সে এবং পরবর্তী সময়ে আমি যেসব পেশায় ছিলাম সেখানে আমাকে এগুলো নিয়ে পড়াশোনা করতে হয়েছে। সেই প্রেক্ষিতে আমার মনে হয়েছে আমার দেশের জনগণকে এই কথাগুলো স্পষ্ট করে বলা উচিত। তা হলো বাংলাদেশ যদি ডেটারেন্সে যেতে চায়, যে আমি সামরিক সক্ষমতাটা এতখানি রাখবো অন্য দুটো দেশের যে কোনো দুটো দেশকেই অথবা এক আলাদা করে ভয় দেখাতে সক্ষম, আমি বলবো এই থিওরিটা বাংলাদেশের জন্য সঠিক হবে না। কেননা বাংলাদেশের এত অর্থ শক্তি নেই প্রতিনিয়ত সামরিক খাতে লগ্নি বাজেট বরাদ্দ করতেই থাকতে পারবে। তাহলে এই সাধারণ মানুষের কি হবে? তাদের খাওয়া পড়া চিকিৎসা অন্ন বস্ত্র সেগুলোর কি দাঁড়াবে? তারা তো দরিদ্র হয়ে পড়বে। যদি তারা ওইদিকে দরিদ্র হয়ে পড়ে, আরও দরিদ্র হয়ে পড়ে, তাহলে কি হবে? দেশের ভিতরে যে নিরাপত্তা কাঠামোটা ভেঙে পড়বে। আপনি বাইরে অন্য দেশের সীমান্তে অন্য দেশের সঙ্গে, প্রতিবেশী দেশের সঙ্গে সামরিক প্রতিযোগিতা করতে গিয়ে সীমান্তে আপনি সুরক্ষার ব্যবস্থা করছেন, বলছেন যে আমার সামরিক শক্তিতে তারা ভয় পাবে। কতটা ভুল। এভাবে উল্টো দিকে অভ্যন্তরীণ জায়গায় যে নিরাপত্তা বিঘ্ন ঘটবে। যখন মানুষ অনেক বেশি অভাবে থাকে তখন সমাজ কাঠামোটা আঘাত পায় এবং ওই দুর্বলতায় যদি আমি কাউকে শত্রু গণ্য করে থাকি, তারা ওই জায়গায় আপনাকে আঘাত করতে সক্ষম। এক। দুই হচ্ছে যে ভারতের যে অর্থনৈতিক শক্তি, ভারতের অর্থনৈতিক শক্তি বাংলাদেশের থেকে অনেক গুণ বেশি এবং তারা নিরন্তর নিয়মিতভাবে তাদের অস্ত্র উন্নয়ন ঘটায়, এইটা ঘটিয়ে যেতে সক্ষম তারা। এবং এখনই তাদের যে সামরিক শক্তি আছে, এয়ারফোর্সের শক্তি, মিসাইল ক্যাপাসিটি, সামরিক যে টোটাল বাহিনী আছে, সব মিলিয়ে বাংলাদেশ তার সাথে ম্যাচেবল নয়। সেই জন্য বাংলাদেশ কতদিন, কতক্ষণ, কি পর্যন্ত তারা এই প্রতিযোগিতায় লিপ্ত থাকবে প্রশ্ন। আরেকটা হচ্ছে যুদ্ধ জেতার যে মানসিকতা, সেইখানে তখনই একটি রাষ্ট্রে যুদ্ধে জিততে পারে যখন তার ডেপথ অফ ল্যান্ড, মানে অনেক বিশাল ভূখণ্ড থাকে, যে ভূখণ্ড শত্রুপক্ষ আক্রমণ করলে, একদিকে আক্রমণ করলে অন্য দিকটা সেইখানে সামরিক বাহিনী তার নিরাপত্তা বুদ্ধটা বলয়টা তৈরি করতে পারে। যেমন ধরুন ইরানের গল্প। ইরানের যে ল্যান্ডমাস আছে, শরীর আছে এত বিশাল যে মার্কিন যুক্তরাষ্ট্র সহজে এখানে ল্যান্ড ইনোভেশন, সামরিক বাহিনীর ভূমি আক্রমণটা করতে সাহস পাবে না। তার অন্যদিকে পাহাড় আছে, পর্বত দিয়ে এমন করে পরিবেষ্টিত ইরান যে তার এই প্রাকৃতিক সুরক্ষাটা প্রবল। বাংলাদেশ একটা ফ্ল্যাট ল্যান্ড, খুবই ছোট কাঠামোতে একটা 2
শত কিলোমিটারের মিসাইল যদি এই মায়ানমার থেকে মারা হয় তো বাংলাদেশকে A404 করে দিতে সক্ষম। বাংলাদেশের যে নাজুক কিংবা হাইয়ার সেন্সিটিভ যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোতে আঘাত করতে সক্ষম, ভারতও সক্ষম। এটা হচ্ছে নির্জলা সত্য কথা। সুতরাং বাংলাদেশের যে ভৌগোলিক কাঠামো, সেই কাঠামোটা এমন, আমরা যারা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র তারা সবসময় বাংলাদেশের মতন রাষ্ট্রকে স্মল স্টেটস হিসেবে বিবেচনায় নেই, যে তার ভৌগোলিক শক্তি, ভৌগোলিক যে কাঠামো কীরকম, অর্থনৈতিক শক্তি এবং জনশক্তি কতটা দক্ষ, এইগুলোর অঙ্ক করে এই জায়গাটাকে আমরা বিবেচনা করে থাকি। সুতরাং আমার কাছে মনে হয় শুধু আবেগে বুঝে রাজনৈতিক স্ট্যান্ডবাজি করে এই সামরিক সরঞ্জাম কিনতেই থাকা কোনো সুবুদ্ধির পরিচয় নয়। এটাতে উস্কে দেয় যারা সামরিক অস্ত্র বিক্রি সেটাতে যুক্ত, দেশজ যারা এজেন্ট আছে তারা, আর বহির্বিশ্বের যারা অস্ত্র বিক্রি করতে চায় তারা। অথচ বাংলাদেশের যে অর্থ সেটা খরচ হওয়া দরকার হচ্ছে এদেশের জনগণের চিকিৎসা খাতে, শিক্ষা খাতে। শিক্ষা খাত, টেকনোলজিক্যাল খাত আরও উন্নত হয়, আমাদের ছেলেমেয়েরা যেন নিরাপত্তার মধ্যে থাকে, সেই জায়গাটা নির্মাণ করা। তাহলে ভারত আর মায়ানমারের সঙ্গে আমাদের এই আলাপ আলোচনা, লেনা দেনা, এটা কিভাবে হবে? আমার কথা হচ্ছে গোলাগুলি করে নয়, আমার কথা হচ্ছে ভয় দেখিয়ে নয়। আমার হিসেব হচ্ছে যে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নির্মাণ, এটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে দক্ষ কূটনীতি। এবং এই দক্ষ কূটনীতির যে প্রয়োগ, সেখানে যেমন প্রফেশনালরা কাজ করবেন, পেশাদার কূটনীতিবিদরা কাজ করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্য দিয়ে, সেইখানটাতে একই সাথে সামাজিক যে শক্তি থাকে, সাংস্কৃতিক যে শক্তি থাকে, আমরা বলি পিপলস টু পিপলস ডিপ্লোম্যাসি, জনসাধারণের সঙ্গে জনসাধারণের যে সম্পর্ক, এটা খুব গুরুত্বপূর্ণ। ডিপ্লোম্যাসির পাশাপাশি বহির্বিশ্বে একই সাথে আবারও দক্ষ কূটনীতির প্রয়োগ। আমাদের বাংলাদেশের যতগুলি কূটনৈতিক কাঠামো আছে, দূতাবাস আছে, হাইকমিশন আছে, সবার যেখানে নেতৃত্বে দক্ষ কূটনীতিবিদ, তারা এই ভূমিকাটা পালন করবেন। আর নিজের দেশের অর্থনৈতিক শক্তিকে বিকশিত করা। সুতরাং সামারি লাইন হচ্ছে নিজের অর্থনৈতিক শক্তিকে বিকশিত করা, সেই জন্য একটি শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখা, আর শত্রুতা এবং অনর্থক শত্রুতা, অনর্থক উত্তেজনা সৃষ্টি না করে সেটাকে আলোচনার মধ্য দিয়ে, কূটনৈতিক প্রয়োগের মধ্য দিয়ে কূটনীতিবিদরা কিভাবে কাজ করবেন সেই ভূমিকাকে আরও শক্তিশালী করা। সুতরাং মনোযোগ আবারও আকর্ষণ করি, পাকিস্তান থেকে এই বোমারু বিমান, যুদ্ধ বিমান কেনা, কিংবা চীন থেকে কেনা, টার্কি থেকে কেনা, ড্রোনস, ট্যাঙ্কস, এইসব কিছু কিনে এগুলো আগামী দিনে, আগামী অদূর ভবিষ্যতে কোনোভাবেই বাংলাদেশকে সত্যিকারের সুরক্ষা দেবে না। এই বোধ বিবেচনা যেন তৈরি হয় নাগরিক হিসেবে। আমি এটাই আকাঙ্ক্ষা করব যে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন এবং এখন যারা ইন্টারিম গভর্নমেন্টে আছেন, তাদের এটা দায়িত্ব। এবং আমার এই কথাগুলো থেকে যাওয়ার সম্ভাবনাই প্রবল ইউটিউবে। আগামী দিনে যারা নির্বাচিত হয় রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তাদেরকে ওই কথাটা ভাবতে হবে। শত্রুতা নয়, মিত্রতাই আসল শক্তি। অস্ত্রের আঘাত নয়, বুদ্ধি আর আপনার মধুর হাসিটি হচ্ছে অন্যতম শক্তি। এটাই হচ্ছে আসলে আধুনিক পররাষ্ট্রনীতি এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ধারায় একটি রাষ্ট্রের অন্যতম সমর কৌশল বলে আমার বিবেচনা। ভালো থাকুন সকলে। ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপারের সাথে থেকে এতক্ষণ শুনবার জন্যে।